আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু টেলস হিস্টোরি থ্রি চ্যানেলে আবারও চলে আসলাম সেই সুন্দর ঐতিহাসিক ব্যক্তিবর্গের জীবনী নিয়ে। সো আমরা গত পর্বে ছিলাম হলো হিটলারের জীবনী নিয়ে, যেখানে তিনি 1935 সালে তার আইন এই পর্যন্ত ছিলাম, সেখান থেকে আবার শুরু করব। সো তারপর আমি আপনারা যদি চান আমি একটু হালকা বিস্তারিত বলে দিই। হিটলার 1889 সালে 20 এপ্রিল অস্ট্রিয়া বেবিয়ার মাঝামাঝি ব্রানাউ নামে এক আধা গ্রাম আধা শহর অঞ্চলে জন্মগ্রহণ করে। ছোটো থেকে তিনি উগ্র মেধাবী ছিলেন এবং তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হলে সে পড়াশোনায় দীর্ঘদিন থাকে নাই। সে আর্টকে পছন্দ করে, আঁকাআঁকিকে। তারপর সে আঁকাআঁকিতে একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে সরকারি স্কুলে, যেখানে চান্স পায় না, পরে বেসরকারিতে ভর্তি হয়। সেখানে বেতন না দিতে পেরে ছেড়ে দেয়। তারপর তার মা মারা যাওয়ার পরে সে চলে আসে জার্মানিতে, মানে ভিয়েতনামে চলে আসে। তারপর সেখান থেকে তার ইহুদি বিদ্বেষ তৈরি হয়। এরপর থেকে পর্যায়ক্রমে আমরা 1935 সালে এসেছিলাম। 1935 সালে তার আইন প্রণয়ন, সে দলে নিযুক্ত হয়, নাৎসি বাহিনীর প্রধান হয়ে ওঠে। এই পর্যন্ত ছিল ঘটনা। তারপর আমরা চলে যাব 1935 সালের তার আইন। 1935 সালে নতুন আইন চালু করেছিলেন হিটলার। তাতে দেশের নাগরিককে দুটি ভাগে ভাগ করা হলো, জেন্টিল আর জু। জেন্টিল অর্থ জার্মান, যারা খাঁটি আর্য বা জু হলো ইহুদিরা। তারা শুধুমাত্র জার্মান দেশে বসবাসকারী, এদের নাগরিক নয়। প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। দেশে জুড়ে জার্মানিদের মধ্যে গড়ে তোলা হলো তীব্র ইহুদি বিদ্বেষ মনোভাব। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ইউরোপের মিত্রপক্ষ ও জার্মানের মধ্যে যে ভার্সাই চুক্তি হয়েছিল, তাতে প্রকৃতপক্ষে জার্মানিদের সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল। 1933 সালে হিটলার ক্ষমতায় আসবার পর থেকেই জার্মানিতে হৃত গৌরব পুনরুদ্ধার করবার সংকল্পবদ্ধ করেন এবং তিনি একে একে ভার্সাই চুক্তি শর্তাবলী মানতে অস্বীকার করে নিজের শক্তি ক্ষমতা বিস্তার মনোযোগী হয়ে ওঠেন। 1934 সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজে জার্মানি ফুয়েরার হিসেবে গবেষণা করেন এবং অল্প দিনের মধ্যে নিজের দেশের দেশের অভিসাংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তার এই সাফল্যের মূল ছিল জনগণের উদ্দীপ করবার ক্ষমতা। তিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্বর কথা, দারিদ্র্যের কথা, নানান অভাব ও অভিযোগের কথা। হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে। দেশের যা ছিল সব কিছু বিয়োগ করলেন সামরিক শক্তি বৃদ্ধিতে। তার সহযোগী হলেন কয়েকজন সুদক্ষ সেনানায়ক ও প্রচারবিদ। দেশের বিভিন্ন সীমান্ত প্রদেশে বিশাল সৈন্য সমাবেশ করলেন। কিছুদিনের মধ্যেই সন্ধির চুক্তি ভঙ্গ করে রাইনল্যান্ড অধিকার করলেন। অস্ট্রিয়া ও ইতালির ঐক্যসূত্রে আবদ্ধ হলো জার্মানির সাথে। ইতালির সর্বাধিনায়ক ছিলেন মুসোলিনি। একদিকে ইতালির ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে নাৎসি জার্মানি বিশ্বজয়ের আকাঙ্ক্ষায় উন্মুক্ত হয়ে ওঠে। ইতালির প্রথম আলবেনিয়া ও পরে ইথিওপিয়ার বেশ কিছু অংশ দখল করে নেয়। অবশ্যই হিটলার পোল্যান্ডের কাছে ডানজিক ও পোলিশ করিডোর দাবি করলেন, যাতে এই অঞ্চলে সৈন্য সমাবেশ ঘটাতে পারে। পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন। পোল্যান্ডের ধারণা ছিল হিটলার তার দেশে আক্রমণ করলে ইউরোপীয় অন্য সব শক্তি তার সাহায্যে এগিয়ে আসবে। তার সম্মিলিত শক্তির সামনে জার্মানি বাহিনী পরাজিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ জার্মানির সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য কোনো দেশের সঠিক ধারণার অভাব। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জার্মানি যে শক্তিশালী হয়ে উঠছিল, আসলে এটা কিন্তু বুঝতে পারে নাই। হ্যাঁ, ইউরোপের অন্য দেশগুলো। আর একটি বড় কারণ ইংল্যান্ড ও ফ্রান্স প্রথম পর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য হিটলার ও মুসোলিনির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায়নি। ফ্রান্স আর ইংল্যান্ড তাদের নিরাপত্তার জন্য যে নাৎসি বাহিনীর বিরুদ্ধে কোনো কিছু বা হিটলারের বিরুদ্ধে কোনো কিছু করতে চায়নি। তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
চ্যাম্বারলিনের ধারণা ছিল হিটলারের ক্ষমতা শুধুমাত্র প্রচারের মধ্যে সীমাবদ্ধ। তাছাড়া এই সময় ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কাছে জার্মানির চেয়ে বড় শক্তি ছিল কমিউনিস্ট রাশিয়া। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার প্রধান প্রতিপক্ষ হিসেবে জার্মানিরা নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তাই যখন প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত শর্ত ভঙ্গ করে জার্মানরা নিজেদের শক্তি বৃদ্ধি করে চলছিল, তখন ইংল্যান্ড, ফ্রান্স কেউ তাদের বাধা দেওয়ার প্রয়োজন মনে করেনি। উপরোক্ত হিটলারের নানান সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল। ইউরোপের বিভিন্ন দেশের এই সুবিধাবাদী নীতির সুযোগ পুরোপুরি গ্রহণ করেছিলেন হিটলার। বিশ্বজয়ের স্বপ্ন মত্ত হয়ে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মান বাহিনীর পোল্যান্ড আক্রমণ করল। মানে এখানে স্টোরিটা দেখেন যে আসলে খুবই মাইন্ড ব্লোয়িং স্টোরি, পড়তে ভালোই লাগতেছে আমারও, আপনাদের জানি কেমন লাগতেছে জানি না। বিষয়টা হলো যে ইংল্যান্ড আর ফ্রান্স এরা কিন্তু হিটলারের বিরুদ্ধে যায় নাই নিজেদের ক্ষতির আশঙ্কা করে। আর এই তো পোল্যান্ডরা ভাবছিল যে রাশিয়ার সাথে বিরোধী দল হবে, হ্যানত্যান চুক্তিভঙ্গ হ্যানত্যান, কিন্তু এগুলো কিছুই হয়নি। বরঞ্চ অন্যান্য দেশ তাদের মানে হিটলারের সাহায্য করতেছিল। যার ফলশ্রুতিতে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করলো এবং এই দিনটি থেকে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মাত্র 15 দিনের মধ্যে জার্মান বাহিনী পোল্যান্ডের সেনাবাহিনীকে পরাজিত করে পোল্যান্ডের অধিকার করলো, নিজেদের অধিকার করলো। তারপর শুরু হলো জার্মান বাহিনীর অগ্রগমন। পোল্যান্ডের পর হিটলারের দখল করলেন নরওয়ে ও ডেনমার্ক। নরওয়েতে বিরাট সংখ্যক ব্রিটিশ সৈন্য অবস্থান করছিল, তাদের অধিকাংশ নিহত হলো। এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চ্যাম্বারলিন পদত্যাগ করলেন, নতুন প্রধানমন্ত্রী হলেন চার্চিল। এবার হিটলার দৃষ্টি ফেরালেন ফ্রান্সের দিকে। ফ্রান্স ইউরোপের সর্বপ্রধান শক্তি। ফ্রান্স নিজেদের সুরক্ষার জন্য জার্মান সীমান্তে দুর্ভেদ্য সৃষ্টি করলেন, যাকে বলা হতো ম্যাজিনো বেলজিয়াম আক্রমণ করে সেই দেশের মধ্যে দিয়ে ফ্রান্সের সীমাবদ্ধ প্রদেশ দিয়ে উপস্থিত হলো। সুতরাং তুমুল যুদ্ধের পর ফরাসি বাহিনী পরাজিত হলো। চিন্তা করছে যে ফ্রান্স হেল্প করলো হিটলার তারই খায়া দিল। আসলে আমি ইতিহাসটা জানি না, কিন্তু আপনাদের পরে হাইলাইট করতেছি, তার সঙ্গে আমিও জানতেছি, বেশ ভালোই লাগতেছে। ফরাসিদের পরাজিত করলো। ফরাসিদের এই বিপর্যয়ের সুবিধা নেওয়ার জন্য ইতালি নিজেকে জার্মানিদের মিত্রপক্ষ হিসেবে ঘোষণা করে যুদ্ধে যোগ দিল। চিন্তা করছে ফ্রান্স যখন হারিয়ে গেল তখন ইতালি কইল না না, আমরা তো তোমার বন্ধু, চলো আমরাও একসাথে তুলি। পরে কি করলো, ওদের সাথে ওরা যুদ্ধে যোগ দিল। সমস্ত ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুন। ইতালির রাষ্ট্রপ্রধান মুসোলিনির উত্তর আফ্রিকা অধিকার করবার জন্য বিরাট সৈন্যদল পাঠালেন। মুসোলিনির উত্তর আফ্রিকা, মুসোলিনি ওই দিকে আপনার হলো সর্বপ্রথমকে আচ্ছা হোক, যাই হোক, মুসোলিনি আর হলো হিটলারের দুজন মিলা তো কাজ লাগে জার্মান বাহিনী। যাই হোক, এটা নিয়ে আর কি তারা কি করলো, জার্মানদের তারা কি করলো যে ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়লো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহ। তারপর হলো তারা উত্তর আফ্রিকাতে অধিকার করার জন্য বিরাট সৈন্যদল পাঠালেন। অন্যদিকে হিটলার ফ্রান্স অধিকার করবার জন্য সর্বশক্তি নিয়োগ করলেন। হিটলার অনুগত ফ্যাসিস্ট শক্তির নতুন রাষ্ট্রপ্রধান ছিল মার্শাল পেত্তাহকে নিযুক্ত করল। মার্শাল বিনা যুদ্ধে হিটলারের কাছে আত্মসমর্পণ করল। ফ্রান্স জয়ের পর জার্মানি যুগোস্লাভিয়া আর গ্রিস দেশ অধিকার করলো, নিজেদের আয়ত্তে নিয়ে নিল, মানে স্বাধীন করে ফেললো, নিজেদের কাছে নিয়ে নিল। ইতিমধ্যে রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরি জার্মানির পক্ষে যোগ দিল। এদের অবস্থা দেখে রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরি জার্মানির পক্ষে যোগ দিল।
এর ফলে সমগ্র দক্ষিণে ইউরোপে জার্মানির নিয়ন্ত্রণে এসে গেল। যার ফলশ্রুতিতে দক্ষিণ ইউরোপে জার্মানির নিয়ন্ত্রণে এসে গেল। একদিকে যখন জার্মানি বাহিনীর বীর দর্পে একের পর এক দেশে অধিকার করে এগিয়ে চলতে, দেশের অভ্যন্তরে হিটলারে শুরু করেছেন নারকীয় ইহুদি নিধনযজ্ঞ। পৃথিবীর ইতিহাসে এই নৃশংসতার কোনো তুলনা নেই। হিটলার চেয়েছিলেন জার্মানি থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করে ফেলতে। হাজার হাজার ইহুদিদের বন্দি করা হলো। তাদের বলা হতো, তোমাদের জার্মানির বাইরে পাঠিয়ে দেওয়া হবে। তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হতো জনমানব বসতিহীন সীমান্ত অঞ্চলে। এখানে তাদের জন্য অস্থায়ী বন্দি নিবাস তৈরি করা হয়েছিল। তাকে বলা হতো গেট্টো। এখানে কোনো খাবার ছিল না, পানি ছিল না, তার উপর ছিল হিটলারের বাহিনীর নির্মম অত্যাচার। অল্প দিনের মধ্যেই বেশিরভাগ মানুষই মারা পড়ত। যারা বেঁচে থাকতো তাদের গুলি করে হত্যা করা হতো। নাৎসি বাহিনীর হাতে নারী, শিশু, বৃদ্ধ কারো নিস্তার ছিল না। হাজার হাজার ইহুদি হত্যা করে যে বিরাট পরিমাণ গুলি খরচ হতো, তাতে জার্মানি কর্তৃপক্ষের চিন্তিত হয়ে পড়ল। হিটলারের আদেশ তৈরি হলো গ্যাস চেম্বার, একটা বড় ঘর, চারদিকে বন্ধ। একসাথে 200 জনকে সেই ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে কার্বন মনোক্সাইড গ্যাস ছাড়া হতো। কয়েক মিনিটের মধ্যে সে বিষাক্ত গ্যাসে মারা পড়ত সবাই। তাদের মৃতদেহগুলি সীমান্ত অঞ্চলে বিরাট বিরাট গর্তে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। 3 বছরে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। ইহুদির প্রতি তীব্র বিদ্বেষ আর ঘৃণায় তাকে হত্যাকাণ্ডের পরিচিত করেছিল। ফ্রান্সের পতনের পর 1941 সালের 22 জুন সমস্ত চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করলেন, এবং হিটলার ভেবেছিল রাশিয়া অধিকার করতে পারলে সমগ্র ইউরোপ তার প্রধানত হবে। এই যে আক্রমণ করেছিল, রাশিয়া আক্রমণ করেছিল, এই যে তার একটা বিষয়। এই পর্যন্ত আজকে রাখি। পরবর্তী স্টেপে বা পরবর্তী পর্বে আমি রাশিয়া আক্রমণের বিস্তারিত ঘটনা আপনাদের হাইলাইট করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।